ডিয়ার স্টুডেন্টস, আমি রাজ্জাক স্যার তোমাদের সবাইকে ছায়া স্মার্ট ক্লাসে জানাই স্বাগত। আজকের আলোচনা করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় পদার্থ, পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ থেকে চতুর্থ ইউনিট অর্থাৎ অধ্যায় 4.4 অ্যাসিড, ক্ষার ও লবণ। এখান থেকে প্রথম ভাগে আমি আলোচনা করব অ্যাসিড কাকে বলে বা অ্যাসিড সম্পর্কে সামগ্রিক বিষয়বস্তু, ক্ষার ও ক্ষারক সম্পর্কে সামগ্রিক বিষয়বস্তু, আরএনএসের মতবাদের সীমাবদ্ধতা এবং নির্দেশক সম্পর্কে। বিষয়বস্তুটা খুব সুন্দর ও সহজভাবে বোঝানো আছে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ে, এবং উন্নত মানের ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সাজানো আছে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক বইয়ে। এরপরেও বিষয়বস্তুটা আরও সহজ ও সুন্দর ও ইন্টারেস্টিং করে তুলব আমি এই ছায়া স্মার্ট ক্লাসে। তাহলে চলে আসি সরাসরি বিষয়বস্তুতে। অ্যাসিড, ক্ষার এবং ক্ষারক এই শব্দগুলো তোমরা এর আগেও শুনেছো। অষ্টম শ্রেণীতে এসব সম্পর্কে একটু আধটু ধারণা তো দেওয়া হয়েছিল। এই অ্যাসিড কথাটির অর্থ কী? টক বা অম্ল। আসলে অ্যাসিড মাত্রেই স্বাদে টক হবেই। অপরদিকে ক্ষার বা ক্ষারক স্বাদে কষাটে হবে। আগেকার দিনে তো এই স্বাদ দিয়েই নির্ধারণ করা হতো কোনটা অ্যাসিড বা কোনটা ক্ষার। অর্থাৎ কোনো একটা যৌগ একটু স্বাদ নিয়ে যদি মনে হয় এটা টক, তাহলে সেটাকে অ্যাসিডের, এবং কোনো একটা যৌগ যদি স্বাদে কষাটে হয় তাকে ক্ষারের পর্যায়ে ফেলা হতো। কিন্তু প্রকৃতিতে বিপুল বিপুল যৌগ আছে যাদের মধ্যে বেশিরভাগ যৌগ বিষাক্ত, ক্ষয়কারী বা ভয়ঙ্কর ক্ষতিকারক। সবাইকে এরকম স্বাদ নিয়ে পৃথক করা, অ্যাসিড বা ক্ষারক পৃথক করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাহলে আমরা অ্যাসিডকে চিনব কী করে, বা অ্যাসিড কাকে বলে জানবো কীভাবে? অ্যাসিড এবং ক্ষারক এর সর্বাধুনিক সংজ্ঞাটা হলো আরএনএসের মতবাদ অনুযায়ী সংজ্ঞাটা দেওয়া যেতে পারে। শুরুতে আমি অ্যাসিডের সংজ্ঞাটা নিয়ে আলোচনা করি। দেখো, আমি এখানে বেশ কিছু অ্যাসিড নিয়েছি: হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, যাদের সংকেতের মাধ্যমে প্রকাশ করেছি। এখন এদের জলীয় দ্রবণ নেওয়া হলে এই অ্যাসিডগুলো আয়নীকরণ ঘটবে, অর্থাৎ আয়নে বিভাজিত হয়ে যাবে। পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন। তোমরা জানো পজিটিভ আয়নকে বলা হয় ক্যাটায়ন আর নেগেটিভ আয়নকে বলা হয় অ্যানায়ন। এখন যখন আমি একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নেব, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কী কী আয়ন তৈরি করবে? তৈরি করবে পজিটিভ আয়ন বা ক্যাটায়ন রূপে H+, যেটা আবার জলের অণুর সাথে যুক্ত হয়ে তৈরি করবে হাইড্রক্সিনিয়াম আয়ন, যেটা H3O+। এবং অপরপক্ষে এখান থেকে যে অ্যানায়নটা পাবো অর্থাৎ নেগেটিভ আয়ন, সেটা হলো ক্লোরিন আয়ন। এবারে আসি নাইট্রিক অ্যাসিড। এখানেও আমরা দেখব পজিটিভ আয়ন অর্থাৎ ক্যাটায়ন রূপে পাচ্ছি H+ আয়ন, যেটা জলের অণুর সাথে যুক্ত হয়ে হাইড্রক্সিনিয়াম আয়ন অর্থাৎ H3O+ তৈরি করছে, এবং অপরপক্ষে অ্যানায়ন রূপে পাচ্ছি নাইট্রেট আয়ন NO3-। এবারে সালফিউরিক অ্যাসিড, এখান থেকে আমরা তো দুটো H+ এবং পরবর্তীকালে দুটো H3O+ পাবো, এবং অ্যানায়ন রূপে পাবো সালফেট আয়ন SO4(2-). ফর্মিক অ্যাসিডের কথা বলি, তাহলে এই ফর্মিক অ্যাসিড থেকে আমরা জলীয় দ্রবণে পাবো H+ আয়ন, ক্যাটায়ন রূপে পাবো, যেটা পরবর্তীকালে H3O+ হয়ে যাবে, এবং অ্যানায়ন রূপে পাবো HCO3(). এবারে আমরা কার্বনিক অ্যাসিডে নিলে দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেন আয়ন পাচ্ছি, যেটা জলের দুই অণু জলের অণুর সাথে যুক্ত হয়ে তৈরি করছে দুটো হাইড্রক্সিনিয়াম আয়ন, এবং সেই সাথে অ্যানায়ন রূপে পাচ্ছি কার্বনেট আয়ন বা CO3(2-). একটা বিষয় খেয়াল করো, এখানে আমরা বিভিন্ন অ্যাসিড নিয়ে অ্যানায়নে বিভিন্ন রকম পাচ্ছি, কিন্তু ক্যাটায়ন রূপে একটাই জিনিস পাচ্ছি। শুরুতে পাচ্ছি H+ আয়ন এবং পরিশেষে সেটাই হয়ে যাচ্ছে H3O+ আয়ন। অর্থাৎ যে কোনো অ্যাসিড জলীয় দ্রবণে আমরা ক্যাটায়ন রূপে একমাত্র H+ আয়ন, প্রকৃতপক্ষে H3O+ আয়ন পাই। এটাই আরএনএসের মতবাদ অনুসারে অ্যাসিডের সংজ্ঞা। তাহলে আরএনএসের মতবাদ অনুসারে অ্যাসিডের সংজ্ঞা কী? যেসব হাইড্রোজেন ঘটিত যৌগ, দেখো অ্যাসিড মাত্রেই সেখানে হাইড্রোজেন থাকবে আর আমরা ক্যাটায়ন রূপে H+ আয়ন পাচ্ছি। তাহলে আরেকবার বলছি ব্যাপারটা, সংজ্ঞাটা: যেসব হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন দেবে, প্রকৃতপক্ষে H3O+ আয়ন দেবে, তাদেরকেই অ্যাসিড বলা হয়। উদাহরণ তো অলরেডি আগে বলেছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড, এরকম বহু অ্যাসিড আছে। উৎস অনুসারে অ্যাসিডকে দুটো ভাগে ভাগ করা হয়: খনিজ অ্যাসিড এবং জৈব অ্যাসিড। এবারে আমি উদাহরণ সহযোগে বিষয়টা আরও সহজ করে দিচ্ছি। প্রথমে কিছু অ্যাসিড নিয়েছি: হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড।
এদের উৎস কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎস সাধারণ লবণ মানে খাদ্য লবণ, যেটা সোডিয়াম ক্লোরাইড। সালফিউরিক অ্যাসিডের উৎস কি? সালফার। নাইট্রিক অ্যাসিডের উৎস কি? সোডিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেট। এবং ফসফরিক অ্যাসিডের উৎস কি? ফসফরাস। দেখতে পাচ্ছি উৎসগুলো সব অজৈব পদার্থ বা খনিজ পদার্থ, তাই এই ধরনের অ্যাসিডকে বলা হচ্ছে খনিজ অ্যাসিড। তাহলে কী দাঁড়ালো? যে সকল অ্যাসিডের উৎস কোনো খনিজ উপাদান বা অজৈব উপাদান তাদেরকে বলা হচ্ছে খনিজ অ্যাসিড। উদাহরণ তো অলরেডি বলেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এবারে আমি আরও কিছু অ্যাসিডের উদাহরণ আমি তুলে ধরছি, যেমন ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডটা পাওয়া যায় কোথায়? পেঁপড়ের হুলে। ল্যাকটিক অ্যাসিডটা দুধে পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়, টার্টারিক অ্যাসিড তেঁতুলে পাওয়া যায়, ম্যালিক অ্যাসিড আপেলে পাওয়া যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই অ্যাসিডগুলোর উৎস কোনো জৈব উপাদান, তাই এই অ্যাসিডগুলোকে বলা হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে যেসব অ্যাসিডের উৎস কোনো জীব দেহজাত বা জৈব উপাদান তাদেরকে বলছি জৈব অ্যাসিড। উদাহরণ অলরেডি বলেছি, ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ইত্যাদি। এবারে জানবো ক্ষারক সম্পর্কে। তার আগে বেশ কিছু উদাহরণ দিয়ে আমরা বিষয়টাকে সহজ করে তুলি। প্রথমে আমরা নিয়েছি সোডিয়াম অক্সাইড Na2O, যাকে জলীয় দ্রবণে আমরা পাবো NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড। তার মানে সোডিয়াম অক্সাইডকে জলে মেশালে তৈরি হবে সোডিয়াম হাইড্রক্সাইড, এবং এই জলে সে বিয়োজিত হয়ে দু রকম আয়ন তৈরি করবে। ক্যাটায়ন রূপে তৈরি করবে Na+, আর অ্যানায়ন রূপে তৈরি করবে OH- হাইড্রক্সিল আয়ন তৈরি করবে। আরও একটা উদাহরণে যাই, ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে পোড়া চুন বলা হয়, জলে মেশালে আমরা ওখানে পাবো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটা তৈরি হলো সেটা জলীয় দ্রবণে আয়নীকরণ ঘটবে এবং দুটো আয়ন তৈরি করবে, ক্যালসিয়াম আয়ন আর সেই সাথে দুটো হাইড্রক্সিল আয়ন OH- আয়ন তৈরি করছে। আমরা একইভাবে যদি পটাশিয়াম হাইড্রক্সাইড নিয়ে দেখি, তার জলীয় দ্রবণে দুরকম আয়ন পাবো, একটা হলো K+ আয়ন, ক্যাটায়ন রূপে পাচ্ছি K+ আয়ন, আর অপরপক্ষে অ্যানায়ন রূপে পাচ্ছি OH- আয়ন। এখানে দুটো বিষয় ইম্পর্টেন্ট। এক, আমরা ক্যাটায়ন রূপে পাচ্ছি কি? বেশ কিছু ধাতু। দুই, এখানে অ্যানায়ন রূপে সবসময় একটা নির্দিষ্ট জিনিসই পাচ্ছি, সেটা হলো হাইড্রক্সিল আয়ন বা OH-। হ্যাঁ, এটাই তাহলে ক্ষারক। আরএনএসের মতবাদ অনুসারে যে সকল ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইড, কেন ধাতব বলেছি নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে মূলত আমরা ক্যাটায়ন রূপে ধাতুগুলোকে পাচ্ছি। তো প্রধানত ধাতব অক্সাইড দেখতে পাচ্ছ, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, আবার হাইড্রক্সাইড যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড। তাহলে যে সকল যৌগ জলীয় দ্রবণে অ্যানায়ন রূপে কেবলমাত্র OH- আয়ন দেবে তারাই ক্ষারক। এবারে বিষয়টা ভালো করে বুঝে নাও, যে সকল যৌগ প্রধানত ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইড জলীয় দ্রবণে অ্যানায়ন রূপে কেবলমাত্র OH- আয়ন দেবে তাদেরকেই ক্ষারক বলবো। উদাহরণ হিসেবে সোডিয়াম অক্সাইড বলতে পারো, সোডিয়াম হাইড্রক্সাইড বলতে পারো, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এগুলো উদাহরণ। এবারে ক্ষারককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কিছু ক্ষারক আছে যারা জলে দ্রাব্য, আবার অপরপক্ষে কিছু ক্ষারক আছে যারা জলে অদ্রাব্য। কয়েকটা উদাহরণ দিয়ে আগে ব্যাপারটাকে বুঝিয়ে দিই। যেমন সোডিয়াম অক্সাইড জলে দ্রাব্য, জলে মিশে গেলেই সে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। অপরপক্ষে ক্যালসিয়াম অক্সাইড, সেও জলে দ্রাব্য, জলে মেশানোর পর দ্রবীভূত হয়ে সে তৈরি করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। অপরপক্ষে জলে অদ্রাব্য কয়েকটি ক্ষারকের নাম যদি বলো, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ফেরিক হাইড্রক্সাইড। এবারে একটা কথা, ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবে, ক্ষারকদের মধ্যে যারা জলের দ্রাব্য তাদেরকেই বলা হয় ক্ষার। তাহলে প্রশ্নটা হলো, ক্ষার কাকে বলে? যে সকল ধাতব হাইড্রক্সাইড জলে দ্রাব্য, বা এভাবে বলতে পারো যে সকল ক্ষারক জলে দ্রাব্য তাদেরকেই ক্ষার বলে। তাহলে একটা বিষয় তো পরিষ্কার যে ক্ষারক যাদের বলছি তারা সবাই ক্ষার, কিন্তু ক্ষারদের মধ্যে এমন কিছু আছে যারা জলে অদ্রাব্য, তাদেরকে আমরা ক্ষার বলতে পারি না। তাহলে ক্ষারকদের সবাই ক্ষারক, কিন্তু ক্ষারকদের সবাই ক্ষার নয়। তাহলে মানেটা কি দাঁড়ালো? সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। যেমন
অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা ফেরিক হাইড্রক্সাইড এরা তো ক্ষারক, তবে ক্ষার নয়। তবে ক্ষারদের মধ্যে যারা রয়েছে তারা তো সবাই ক্ষারক। তাহলে এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখবে, সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। তাহলে আমরা অ্যাসিড এবং ক্ষারকের আধুনিক সংজ্ঞা হিসেবে আরএনএসের মত দিয়ে সংজ্ঞাটা বললাম, যদিও এখানেও কিছু সীমাবদ্ধতা আছে। তার কারণ আমরা অ্যাসিড বা ক্ষারকের সংজ্ঞা বলতে গিয়ে জলীয় দ্রবণে কোন আয়নটা উৎপন্ন হবে আমরা বলেছি যে যথারীতি H+ আয়ন উৎপন্ন পাওয়া যাবে, সেটা অ্যাসিড, OH- আয়ন পাওয়া যাবে, তো সেটাকে ক্ষারকের পর্যায়ে ফেলছি। তাহলে কিন্তু পদার্থগুলোকে অবশ্যই জলীয় দ্রবণে অর্থাৎ জলে মেশানোর কথা হচ্ছে। জলে না মিশিয়ে কিন্তু একটা পদার্থের অ্যাসিড বা ক্ষারক ধর্মটা আমরা নির্ধারণ করতে পারছি না এই মত অনুসারে। আর এখানেই এটার সীমাবদ্ধতা। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি HCl গ্যাসীয় অবস্থায় নিই, এটা গ্যাসীয় অবস্থায়, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড এই গ্যাসটা এর সাথে ক্ষারক পদার্থ NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস যুক্ত হচ্ছে, তৈরি হচ্ছে NH4Cl, যেটা একটা কঠিন পদার্থ তৈরি হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, এটা একটা ইন্টারেস্টিং বিক্রিয়া, যেখানে দেখতে পাচ্ছি দুটো গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করে তৈরি করছে কঠিন পদার্থ। সাদা ছোট ছোট কণা তৈরি হবে, ধোঁয়া আকারে থাকবে। তো সে যাও, যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো এই যে এক্ষেত্রে আমরা ক্ষারকের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলেও এটাকে কিন্তু অ্যাসিড বলতে পারবো না। আবার দ্বিতীয় উদাহরণে আমরা যাই, যেমন অজলীয় দ্রাবক তরল অ্যামোনিয়া, তাতে NH4Cl, যেটাকে একটু আগেই বলেছি অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে তরল দ্রাবক তরল অ্যামোনিয়াতে আমরা যখন এটা দিচ্ছি কিছুটা অ্যাসিডের মতো আচরণ করবে, যদিও এটা অ্যাসিড নয়। আরও একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো যে আমাদের কিছু ক্ষারক আছে যারা জলের দ্রাব্যই নয়। জলের দ্রাব্য নয় মানে OH- আয়নটা আমরা পাবো না, ফলে আপাতভাবে মনে হবে তারা ক্ষারক নয়, কিন্তু বাস্তবে তারা ক্ষারকের মতো আচরণ করে। ফলে দেখতে পাচ্ছি আরএনএসের মত অনুসারে অ্যাসিড বা ক্ষার পৃথক করা বা তাদেরকে নির্ধারণ করা সেখানে কিছু কিছু সীমাবদ্ধতা রয়েই গেছে। শুরুতে আমি বলে এসেছি অ্যাসিড মাত্রেই স্বাদে টক আর ক্ষারক স্বাদে কিছুটা কষাটে, যেটা শুরুতে বলেছিলাম যে অ্যাসিড বা ক্ষারক নির্ধারণ করা হতো স্বাদ গ্রহণের মাধ্যমে, সেটা কতটা বিপজ্জনক সেটা নিয়েও আলোচনা করেছি। তাহলে আমরা অ্যাসিড বা ক্ষারক চিনব কীভাবে? চাক্ষুষ উপায় খুব সহজে। দেখো, একটা পদার্থ আছে লিটমাস, যেটা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যায়, জীবদেহজাত। সেই লিটমাসকে যখন অ্যাসিডে ফেলা হয় দেখা যায় তার বর্ণটা লাল হয়ে গেছে, দ্রবণটার বর্ণ লাল হয়ে গেল। অপরপক্ষে কোনো ক্ষার দ্রবণে ওই লিটমাসকেই দিলে নীল বর্ণ ধারণ করে। ছবিতে দেখতে পাচ্ছ লিটমাসটা যখন ক্ষারে দেওয়া হচ্ছে নীল আর অ্যাসিডে দেওয়া হচ্ছে লাল। তো এইরকম, এটা তো প্রাকৃতিক উপায়ে পাওয়া। এছাড়া কৃত্রিম উপায়ে তৈরি করা কিছু রাসায়নিক পদার্থ আছে যারা অ্যাসিড দ্রবণে একরকম বর্ণ তো ক্ষার দ্রবণে অন্যরকম বর্ণ। এভাবে তারা নিজেদের বর্ণের পরিবর্তনের মাধ্যমে কোনটা অ্যাসিড বা কোনটা ক্ষার সেটা আমাদেরকে সহজে শনাক্ত করিয়ে দেয়। এদেরকে বলা হয় নির্দেশক বা ইন্ডিকেটর বা সূচক। এখন এখানে যেমন কয়েকটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে, ফেনালাপথলিন অ্যাসিড দ্রবণে বর্ণহীন আর ক্ষার দ্রবণে গোলাপি। আবার মিথাইল অরেঞ্জ যদি বলো, আরও একটা ইন্ডিকেটর বা নির্দেশক, যেটা অ্যাসিড দ্রবণে লাল আর ক্ষার দ্রবণে হলুদ। তোমাদের বইয়ে একটা লিস্ট আছে, সেই লিস্টটাও এখানে তুলে ধরলাম। এখানে বিভিন্ন নির্দেশক অ্যাসিড দ্রবণে, ক্ষার দ্রবণে এবং প্রশম দ্রবণে। প্রশম দ্রবণ বলতে যার মধ্যে না অ্যাসিড ধর্ম আছে না ক্ষার ধর্ম আছে। যেমন জলের কথাই ভাবো, জলের মধ্যে না অ্যাসিড ধর্ম আছে না ক্ষার ধর্ম আছে, তাহলে ওই রকমই একটা প্রশম দ্রবণে কেমন বর্ণ ধারণ করবে সেটাও বলা হচ্ছে। লিটমাসের কথা তো আগেই বলেছি, অ্যাসিড দ্রবণে লাল, ক্ষার দ্রবণে নীল আর প্রশম দ্রবণে বেগুনি। ফেনালাপথলিন অ্যাসিড দ্রবণে বর্ণহীন, ক্ষার দ্রবণে গোলাপি আর প্রশম দ্রবণে আবার বর্ণহীন। মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে গোলাপি লাল, ক্ষার দ্রবণে হলুদ, প্রশম দ্রবণে কমলা। আর মিথাইল রেড অ্যাসিড দ্রবণে লাল, ক্ষার দ্রবণে হলুদ আর প্রশম দ্রবণে কমলা। তাহলে দেখতে পাচ্ছি এরা বিভিন্ন ধরনের দ্রবণে নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার নির্ধারণ করছে।
শুধু তাই নয়, প্রশমন ক্ষণ ব্যাপারটা কি, প্রশমন ব্যাপারটা সেটা একটু বলে দিই, এরপরে ডিটেলসে বলবো। সেটা হলো অ্যাসিড বা ক্ষারের যখন বিক্রিয়া হয়, কারোর একজনের পরিমাণ একটু যদি বেশি থাকে তাহলে সেই পুরো দ্রবণটা আধিপত্য বিস্তার করে। মানে ধরে নাও অ্যাসিডের পরিমাণটা একটু বেশি আছে, তাহলে পুরো দ্রবণটা অ্যাসিড হয়ে গেল। আবার যদি ক্ষারের পরিমাণটা একটু খানি বেশি থাকে, পুরো দ্রবণটা ক্ষার হয়ে যাবে। কিন্তু যদি ঠিকঠাক অনুপাতে ওদেরকে মিশ্রণ ঘটানো যায়, তাহলে দেখাবে অ্যাসিড ধর্ম ক্ষার ধর্ম উভয় বিলোপ হবে, মানে দুটোই ধর্ম লুপ্ত হয়ে যাবে। তখন এই দ্রবণটা প্রশম দ্রবণে পরিণত হবে। তো এইভাবে অ্যাসিড দিয়ে ক্ষারকে বা ক্ষার দিয়ে অ্যাসিডকে একে অপরের ধর্ম পুরোপুরি লুপ্ত করে প্রশম দ্রবণে পরিণত করার পদ্ধতিকে প্রশমন ক্রিয়া বলে। আর এটা একটু একটু করে মেশাতে মেশাতে যে মুহূর্তে প্রশমন ক্রিয়াটা সম্পূর্ণ হয় তাকে বলা হয় প্রশমন ক্ষণ। আর এই প্রশমন ক্ষণটা নির্ধারণ করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে আমাদের কেমিস্ট্রিতে। আর এই নির্ধারণ করার জন্য আমাদের এই নির্দেশক বা সূচক বা ইন্ডিকেটর খুব প্রয়োজনীয় হয়ে ওঠে। তারা তাদের এই বর্ণের পরিবর্তনের মাধ্যমেই কোন সময় এই প্রশমন ক্ষণটা হলো সেটা তোমাকে বুঝিয়ে দেবে। তাহলে দেখলাম যে আমরা অ্যাসিড বা ক্ষার চিনতে বা প্রশমন ক্রিয়ার ক্ষণটা নির্ধারণ করতে এই নির্দেশক আমরা ব্যবহার করব। অ্যাসিড, ক্ষার, ক্ষারক এবং নির্দেশক সম্পর্কে আমরা জানলাম এই ভিডিওতে। ভৌত বিজ্ঞানে আরও গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনী ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, যাতে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনটা ঠিক সময় মতো পেয়ে যাও। এছাড়াও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা, ভালো থেকো এবং সুস্থ থেকো।